ত্রিপুরা পুলিশে এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তরে বর্তমানে কর্মী স্বল্পতায় ভুগছে। দপ্তরগুলা যে ইমার্জেন্সি বা গুরুত্বপূর্ণ সার্ভিসগুলা দেওয়ার প্রয়োজন সেগুলা ঠিকঠাকভাবে দিতে পারছে না, কারণ কর্মচারী সংকট, যার ফল ভুগতে হচ্ছে ত্রিপুরার জনগণ এবং চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। তার মধ্যে প্রধান যে দুইটা দপ্তর সেটা হলো ত্রিপুরা পুলিশ, এর আরেকটি যেটা প্রধান দপ্তর সেটা হলো ফায়ার সার্ভিস। ত্রিপুরা পুলিশ অর্থাৎ আরক্ষা যে দপ্তর আছে সেই দপ্তরের অধীনে বর্তমানে ৭,৫১৫খানা ভ্যাকেন্সি খালি আছে। পুলিশ কনস্টেবল, এসআই, ইন্সপেক্টর, টিসিএস টিভি অফিসার এবং অফিসিয়াল স্টাফ মিলিয়ে ৭,৫১৫খানা ভ্যাকেন্সি খালি আছে। পাশাপাশি টিএসআরে ২,৪০৫খানা ভ্যাকেন্সি খালি আছে। 2টা টিএসআর ব্যাটালিয়ন নিয়োগ করার কথা, এখনও পর্যন্ত নিয়োগের কোনো প্রকার নিউজ আসছে না। পাশাপাশি কন্ট্রাকচুয়াল জবের মধ্যে এসপিও, স্পেশাল এক্সিকিউটিভ, হোমগার্ড, সেখানেও কিন্তু প্রচুর শূন্যপদ খালি আছে বা নিয়োগ প্রক্রিয়া চলছে, নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে না। 2022 সাল থেকে আরক্ষা দপ্তরে এই ভ্যাকেন্সিগুলো খালি পড়ে আছে। 2022 সালে লাস্ট যে বিজ্ঞাপন বেরিয়েছিল সেখানে কনস্টেবল নিয়োগের ভ্যাকেন্সিটা ঠিকঠাক ফিল আপ হয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ এখনও হয়নি। তাছাড়া পুলিশ কনস্টেবল 916 জন নিয়োগের একটা সিদ্ধান্ত হয়েছিল 2024-এ, তার বিজ্ঞাপন এখন পর্যন্ত কিন্তু আসেনি। তাছাড়া ফায়ার যে একটা ইম্পর্টেন্ট দপ্তর আছে সেখানে 734+ ভ্যাকেন্সি খালি পড়ে আছে। ফায়ার সার্ভিসে 2022 সাল থেকে নিয়োগ প্রক্রিয়া একটা চলছে, সেই নিয়োগ প্রক্রিয়াটা এখন পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। প্রতিশ্রুতি আছে, কিন্তু পূরণ যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মী স্বল্পতা বা কর্মচারী ক্রাইসিসগুলো কিন্তু দূর হচ্ছে না। দিল্লি ও ছত্তিশগড়ে বর্তমানে 2টি টিএসআর ব্যাটালিয়ন আছে। প্রত্যেকটা ব্যাটালিয়নতে 7টি করে কোম্পানি আছে। সেই 7টি কোম্পানিতে 7 জন সহকারী কমান্ডার থাকার কথা, কিন্তু সেখানে কিন্তু সহকারী কমান্ডার নেই। সেখানেও কিন্তু অফিসার স্কেলে কর্মচারী ক্রাইসিস আছে। 2টা ব্যাটালিয়ন ত্রিপুরার বাইরে চলে যাওয়ায় ত্রিপুরায় কিন্তু টিএসআর ব্যাটালিয়নের 2টা ব্যাটালিয়ন পুরো খালি। সেখানে 1000 থেকে শুরু করে 2400, ম্যাক্সিমাম 2400 ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া যেত এবং প্রতিশ্রুতিও ছিল 2টা নতুন টিএসআর ব্যাটালিয়নে, কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়নের পথ হয়নি। প্রতি মাসে শূন্যপদের সংখ্যা বাড়ছে। রাজ্য পুলিশে যে কর্মচারী সংকট, তার জন্য পুলিশের বেতন থেকে দুর্বল হয়ে দিয়েছে। এই দুর্বলতা জিয়ে রাখার কারণ কি, কিংবা তার পিছনে কী রহস্য লুকিয়ে আছে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। রাজ্যের সাধারণ প্রশাসন এবং টিএসআর বাহিনীগুলির তথ্য, টিএসআর ব্যাটালিয়ন একই ডাইরেক্টর জেনারেল তথা আরক্ষা মহাদেশ অধিকে প্রচলিত। তথাপি পুলিশের উপস্তরে আধিকারিক পদোন্নতি এবং শূন্যপদ পূরণের উপরে টিএসআর বাহিনীগুলির সুষ্ঠু পরিচালনা অনেকটা নির্ভর করছে। রাজ্য পুলিশের এই যে অফিসার এবং কর্মচারী সংকট নিরসনের লক্ষ্যে গত জুলাই মাসে টিসিএস গ্রেড 2 স্তরে পদোন্নতির জন্য রাজ্য সরকারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দপ্তরে 7 জুলাই 2025 তারিখে নোটিফিকেশন যেটা বেরিয়েছে, সচিব যেটা স্বাক্ষর করেছে, সেটা কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। এই ফাইলটি সেই দপ্তরেই চাপা পড়ে আছে। তাছাড়া কনস্টেবল নিয়োগে যে 916খানা ভ্যাকেন্সি ফিল আপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভা, সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন না করাতে ত্রিপুরা যে গ্রাউন্ড লেভেলে, পুলিশ প্রশাসনের গ্রাউন্ড লেভেলে কিন্তু একটু ক্রাইসিস সৃষ্টি হচ্ছে এবং ত্রিপুরার ডেভেলপমেন্টে যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল স্পেশাল এক্সিকিউটিভ, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রতিশ্রুতি ছিল স্পেশাল এক্সিকিউটিভ, সেগুলো যে শূন্যপদগুলো ক্রিয়েশন করা হয়েছিল 6000+, সেটি পূরণ না হওয়াতে এই শূন্যপদগুলার যে এবলিস্টেড পথে বা শূন্যপদগুলা মানে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া হবে কিনা সেটা নিয়ে কোশ্চেন মার্ক শুরু হয়েছে। এর মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ একটা উল্লেখযোগ্য, যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যথেষ্ট কোশ্চেন মার্ক। 300খানা ভ্যাকেন্সি নতুন করে বাড়ানো হয়েছে, পুরানো প্রসেসে চাকরি হবে কিনা সেটা কোশ্চেন মার্ক। নতুন করে আবার কি বিজ্ঞাপন দেওয়া হবে, নতুন করে কি আবার কোনো টার্মস কন্ডিশন অ্যাড করা হবে, নতুন করে কি আবার ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেখা হবে, মেডিকেল ফিটনেস টেস্ট দেখা হবে, নাকি পরীক্ষা হবে, এই নিয়ে অনেকটা কনফিউশন, ডাউট, সেগুলিও ক্লিয়ার হচ্ছে না। কিন্তু নিয়োগ প্রক্রিয়া যারা ঝুলছে, কর্মচারী ক্রাইসিস কিন্তু সঠিক পরিষেবা কিন্তু ঠিকঠাক দেওয়া হচ্ছে না। সেরকম কর্মী স্বল্পতে খুঁড়িয়ে চলছে রাজ্যের অগ্নি নির্বাপক দরকার। লোকবলের অভাবে রাজ্যে একাংশ অগ্নি নির্বাপক স্টেশনের কাজকর্ম খুঁড়িয়ে চলছে। অভিযোগ, রাজ্য সদর দপ্তরের লোকবলের অভাব নেই, কিন্তু লোকবল থাকা সত্ত্বেও সদর দপ্তরের কাজকর্ম চালানোর জন্য ফায়ারম্যান কর্মীর কাজ
করানো হচ্ছে, ফায়ারম্যানদের করুণীর কাজ করানো হচ্ছে। ফায়ার স্টেশনে কর্মরত ফায়ারম্যানরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেও কখনো কখনো জনরোষে পড়তে হয় তাদের, কারণ একাংশ ফায়ার স্টেশনে কর্মী সংখ্যা নগণ্য। অভিযোগ, একাংশ অফিসার বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য কম্পিউটার সম্পর্কে যে জ্ঞান থাকার প্রয়োজন তা নেই, ফলে ফায়ারম্যান অফিসারের সঙ্গে রেখে কম্পিউটার কাজ করানো হচ্ছে। ফায়ারম্যানদের যারা ইমার্জেন্সি চাকরি করবে, ইমার্জেন্সি কাজ করবে, তাদের অফিসে বসে ক্লারিক্যাল কাজ করতে হচ্ছে। অভিযোগ, একাংশ ফায়ার স্টেশনে রাতের বেলা অফিসারদের ডিউটি থাকে না, বাড়িতে বসে দিব্যি তারা নিজের দায়িত্ব পালন করে চলছে। ফায়ার স্টেশনগুলোতে ফায়ারম্যান সংকট থাকলেও ফায়ারম্যান দিয়ে কাজ করানো হচ্ছে অফিসের, যে কারণে একাংশ ফায়ারম্যান মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ, একটি ফায়ার স্টেশনে 10 থেকে 12 জন ফায়ারম্যান রয়েছে, 24 ঘন্টা ডিউটি বন্টন করে দেখা যায় প্রতি শিফটে 3 থেকে 4 জন ফায়ারম্যান কর্মরত। আর রাতে বা দিনে কোনো পৃথক স্থানে দুর্ঘটনা, আগুন লাগলে ওই সময়ে বিপাকে পড়তে হয় ফায়ারম্যানদের। বছর পর বছর ফায়ারম্যানদের দিয়ে কম্পিউটার কাজ করানো হলো, এর কোনো হেলদুল নেই সরকার বা দপ্তরে। অভিযোগ, সদর দপ্তরের ক্লারিক্যাল স্টাফ থাকা সত্ত্বেও ফায়ারম্যান দিয়ে করানো হচ্ছে কাজ। করণের কাজ কেন ফায়ারম্যান দিয়ে করানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে ফায়ারম্যানরা নিজেদের জমানো জিপিএফ ফান্ডে অর্থ তুলতে গিয়েও চরম সমস্যায় পড়তে হচ্ছে, কারণ একবার অর্থ তুললে 6 মাস আর অর্থ জিডিএফ ফান্ড থেকে তোলা যাবে না, এই নির্দেশিকা রয়েছে অগ্নিনির্বাপক দপ্তরে। ফলে জরুরি প্রয়োজনে নিজের জমানো টাকা নিজে তুলতে পারছে না ফায়ারম্যানরা। অভিযোগ, বিভিন্ন দপ্তরে এই সমস্ত বিধিনিষেধ কিন্তু নেই, একমাত্র অগ্নিনির্বাপক দপ্তরে এই বিধিনিষেধ চালু করা হয়েছে, যার জন্য চরম সংকটে পড়েছে ফায়ারম্যানরা। আর চূড়ান্ত কর্মচারী শর্টেজ থাকার জন্য ইমার্জেন্সি যে সার্ভিসটা দেওয়ার, ফায়ারম্যানরা যে সার্ভিসটা দেবে সেটা ঠিকঠাক দিতে পারছে না। অনেক ফায়ারম্যানরা কোর্নিংয়ে কাজ করছে, অনেকটি ফায়ার স্টেশনে কর্মচারী ক্রাইসিস রয়েছে, যার জন্য দিনে বা রাতে বিভিন্ন শিফটে কর্মচারীর যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন সেটা ঠিকঠাকভাবে হচ্ছে না। অর্থাৎ ক্লারিক্যাল স্টাফ আছে, তারপরে ফায়ারম্যানদের একাংশরা ওয়েট করে বসে কম্পিউটার কাজ করছে। গ্রাউন্ড লেভেলে কর্মচারী ক্রাইসিস, গ্রাউন্ড লেভেলে লুকো বলে আরও যদি কিছু সংখ্যক কর্মচারী নিয়োগ করা যেত, ফায়ারম্যানের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কমপ্লিট করা যেত, তাহলে হয়তো সেই কর্মচারী ক্রাইসিস বা কর্মী স্বল্পতাটা অনেকটা শেষ হতো। এবং খুঁড়িয়ে যে অগ্নিনির্বাপক দপ্তর চলছে সেটা খুঁড়িয়ে নয়, সেটা অগ্নির মতো একদম তেজভাবে দপ্তরটা চলতো। এই দপ্তরের অধীনে ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া, ফায়ারম্যান ড্রাইভার নিয়োগ প্রক্রিয়া 2022 সালে শুরু হয়েছিল, যার পর ঘটা করে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা নেওয়ার পর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় কোনো দুর্নীতির গন্ধ পাওয়া গিয়েছে, যার জন্য এই সরকারি সময়ের পরীক্ষাই ক্যান্সেল করা হয়েছে, যে ওই পরীক্ষা পরীক্ষা শেষ। নতুন করে পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট পরীক্ষা নেওয়া হয়েছে, যার রেজাল্টের জন্য বসে আছে সবাই, কবে পরীক্ষার রেজাল্ট দেবে, কবে আবার ইন্টারভিউ হবে, কবে পুরো প্রসেসটা করবে, কবে ফাইনাল মেরিট লিস্ট, এই নিয়ে অনেকটা টেনশনে সবাই। একটাই প্রশ্ন, 2022 সালের নিয়োগ প্রক্রিয়া কি 2026-এ শেষ হবে না, নাকি 2027-এ গিয়ে শেষ হবে? সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন। 22 থেকে 24 বছর, মানে বছরকে বছর কাটিয়ে নিচ্ছে। নতুন করে যারা ফায়ারম্যান বা ড্রাইভার পদে চাকরির জন্য ওয়েট করছে, তারা বয়স পেরিয়ে যাবে, তারা এই অ্যাডভার্টাইজমেন্ট মূলে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট আসলে তারা বয়সের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এবং যারা এই প্রসেসে আটকে আছে, তারা নতুন করে কোনো দিন চাকরির কোনো অ্যাডভার্টাইজমেন্ট হলে তারা বয়সের জন্য আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ পুরো লাইফে একটাই প্রসেস অংশগ্রহণ করবে 2022-এ, এরপরে নতুন একটা প্রসেস শুরু হলে সেটাতে অংশগ্রহণ করার কোনো অপরচুনিটি কিন্তু আর থাকবে না। সবার একটি কোশ্চেন, স্বচ্ছ উপায়ে যেহেতু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, শীঘ্র থেকে শীঘ্র কমপ্লিট করার প্রয়োজন, কারণ প্রতিশ্রুতি কিন্তু সেটাই ছিল। আমরা আশা করব ত্রিপুরা পুলিশে এবং ফায়ার সার্ভিসের বর্তমানে কর্মচারী সংকটগুলো আছে, সেই সংকটগুলো নিরসনে আমাদের মাননীয় মন্ত্রী একটা সঠিক পদক্ষেপ নেবে, এবং সঠিক পদক্ষেপ নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যে আপামর বেকার ভাই বোনদের আছে তাদের কল্যাণে কাজ করবে। ধন্যবাদ।